সবাইকে শুভ সকাল। মার্টিন লুথার কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো এবং তোমরা তোমাদের যে নিয়মিত অনলাইন ক্লাস রয়েছে সেই ক্লাসে অংশগ্রহণ করছো। আমরা আমাদের নিয়ন্ত্রণ চ্যাপ্টারে নিয়ন্ত্রণ যেটাকে বলেছে ব্যবস্থাপনার সর্বশেষ যে কাজ, সেই চ্যাপ্টারের আজকে আমরা তৃতীয় ক্লাসে উপস্থিত হয়েছি। প্রথম ক্লাসে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল নিয়ন্ত্রণের ধারণা বা সংজ্ঞা। তারপর আমরা পড়েছিলাম নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য। দ্বিতীয় চ্যাপ্টারে আমরা পড়েছিলাম নিয়ন্ত্রণের গুরুত্ব। আজকে আমরা পড়ব নিয়ন্ত্রণের যে নীতিমালা, সেই নীতিমালা। তাহলে নিয়ন্ত্রণের নীতিমালা কয়টি, সেই নিয়ন্ত্রণের নীতিমালাগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে নিয়ন্ত্রণের নীতিমালা এখানে 8টি লেখা হয়েছে, আমরা একটু দেখে নিই। উপযুক্ততা, নিয়ন্ত্রণের যে নীতিমালা একটি হচ্ছে উপযুক্ততার নীতি। 1 নম্বর নীতির নাম কি? উপযুক্ততার নীতি। 2 নম্বর হচ্ছে সরলতার নীতি, সরলতার নীতি। 3 নম্বর দ্রুততার নীতি, দ্রুততার নীতি মানে তাড়াতাড়ি যেটা হয় আর কি, সেই দ্রুততার কথা বলা হচ্ছে। তারপর হচ্ছে নমনীয়তার নীতি, ভবিষ্যৎ দর্শনের নীতি, ভবিষ্যৎ দর্শনের নীতি। তারপর হচ্ছে ব্যতিক্রমের নীতি, ব্যতিক্রমের নীতি। 7 হচ্ছে কি? মিতব্যয়িতার নীতি এবং 8 হচ্ছে দক্ষতার নীতি। 8 হচ্ছে দক্ষতার নীতি। তাহলে যে ব্যবস্থাপনার মূল নীতি বা নীতি, মোট কথা আমরা বলতে পারি এই নীতিমালাগুলো বা ব্যবস্থাপনার যে আদর্শসমূহ, এগুলোকে আমরা ব্যবস্থাপনার নীতিমালাও বলতে পারি বা ব্যবস্থাপনার আদর্শসমূহ বলতে পারি। এগুলো আমরা 8টি পর্যায়ে পেয়েছি। এখন এই 8টিকে আমরা সুন্দরভাবে পড়ব। একটা বিষয় লক্ষ্য করব যে আমরা বুঝবো, আগে বুঝবো, তারপরে সেই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করব। মুখস্থ জিনিস দিয়ে কিন্তু বেশিক্ষণ মাথায় রাখা সম্ভব নয়। অতএব আমরা জিনিসটা বুঝে তারপর পড়বো। প্রয়োজনে কিছু অংশ মুখস্থ রাখতে পারি, কিন্তু পুরোটা যদি আমরা হুবহু মুখস্থ করি তাহলে পড়াটা মাথায় থাকবে। আচ্ছা, যাই হোক, এখন আমরা আলোচনায় আসি। নিয়ন্ত্রণের নীতিমালার 1 নম্বরে আমরা এখানে পাচ্ছি উপযুক্ততা নীতি। তাহলে উপযুক্ততা নীতি এখানে কি করতে হবে? নিয়ন্ত্রণের নীতিমালার মধ্যে উপযুক্ততা এখানে খুবই গুরুত্বপূর্ণ। যেখানে যে বিষয়টা উপযুক্ত সেখানে সেই বিষয়টা প্রয়োগ করতে হবে। দেখা যাচ্ছে যে কাউকে প্রেরণা প্রদান করার দরকার, প্রেরণা প্রদান করে তাকে নিয়ন্ত্রণ করলে ভালো হয়, তাহলে তাকে সেখানে প্রেরণা প্রদান করতে হবে। আবার প্রেরণার ধরন দেখতে হবে, সে আসলে কোন ধরনের প্রেরণার মাধ্যমে প্রেষিত হলে প্রতিষ্ঠানের জন্য ভালো হবে। এখানে আর্থিক প্রেরণা না অনার্থিক প্রেরণা। আবার আর্থিক প্রেরণার মধ্যে যে ভাগগুলো রয়েছে, যে আসলে সে টাকা মাধ্যমে সরাসরি টাকা পেতে সুবিধা চাচ্ছে, নাকি তার আবাসনের সুবিধা অথবা যাতায়াতের সুবিধা, কোন সুবিধাটা দিলে প্রতিষ্ঠান এবং তার জন্য দোনোটার জন্যই ভালো হয়। তাহলে এটি উপযুক্ততার নীতি। এই যে উপযুক্ত নিয়ন্ত্রণের নীতিমালার মধ্যে একটি গুরুত্বপূর্ণ নীতি হচ্ছে উপযুক্ততা নীতি। যেখানে বাজেটের সমস্যা সেখানে বাজেট নিয়ে কাজ করতে হবে, যেখানে কর্মী নিয়ে সমস্যা সেখানে কর্মী নিয়ে কাজ করতে হবে, যেখানে দেখা যাচ্ছে প্রতিষ্ঠানের সামাজিক মূল্যবোধের অভাব রয়েছে তাহলে সেখানে সামাজিক মূল্যবোধের অভাব দূরীকরণের জন্য কাজ করতে হবে। তাহলে উপযুক্ততা নির্ধারণ করতে হবে। নিয়ন্ত্রণের নীতিমালার গুরুত্বপূর্ণ একটি নীতি বা আদর্শ হচ্ছে উপযুক্ততা নীতি। যেখানে যেটা প্রয়োজন সে প্রয়োজনের অনুভব করে উপযুক্ততার উপর ভিত্তি করে প্রতিষ্ঠানের কার্য সম্পাদন করতে হবে। তারপর হচ্ছে সরলতা। তাহলে নীতি কীরকম হওয়া দরকার? একটা আদর্শ নীতি অবশ্যই কী হতে হবে? সরল হতে হবে। সরল মানে কি? সবাই যাতে সহজে বুঝতে পারে। কার উপর যদি নিয়ন্ত্রণ কৌশল আরোপ করা হয় তাহলে সে যাতে সেই নিয়ন্ত্রণ সম্পর্কে বুঝতে পারে। সেই একজনের উপর নিয়ন্ত্রণ করা হচ্ছে, যার উপর নিয়ন্ত্রণ করা হচ্ছে, সে যদি তার অর্পিত দায়িত্ব ভালো মতো না বুঝে অথবা সে নিয়ন্ত্রিত হচ্ছে, কিভাবে তার কোন কোন বিভাগের প্রতি তার দায়িত্ব রয়েছে সেই বিষয়গুলো তার জানা নেই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কী
কি করা যাবে না, নিয়ন্ত্রণের যে সরলতা সেটা আসলে বাস্তবায়িত হবে না। কারণ সরল থাকতে হবে, সকলকে তার নিয়ন্ত্রণ কৌশল সম্পর্কে অবহিত হতে হবে। এখানে অস্পষ্ট কোনো বিষয় নেওয়া যাবে না, যে অস্পষ্টতার কারণে যার উপর নিয়ন্ত্রণ কৌশল আরোপ হচ্ছে সেও বুঝতে পারে না, যে নিয়ন্ত্রণ করছে সেও বুঝতে পারছে না, ভুল বুঝাবুঝি তৈরি হচ্ছে। তাহলে অস্পষ্টতা নিয়ন্ত্রণের মধ্যে থাকা বাঞ্ছনীয় নয়। তাহলে নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ একটি নীতিমালা হচ্ছে কি, সরলতা। সরল হতে হবে যাতে সবাই সব কিছু সহজে বুঝতে পারে এবং সহজেই নিয়ন্ত্রণের যে ধাপগুলো রয়েছে সেই ধাপগুলো কি করতে পারে, ধারাবাহিকভাবে অতিক্রম করতে পারে এবং সুন্দরভাবে সেটা বুঝে কাজগুলো সম্পাদন করতে হবে। তাহলে এক কথা বলতে বোঝা যাচ্ছে যে নিয়ন্ত্রণ কি হতে হবে, বোধগম্য হতে হবে, সরল হতে হবে, স্পষ্ট হতে হবে, যাতে সবাই সব নিয়ন্ত্রণের বিষয়গুলো সম্পর্কে, যে নিয়ন্ত্রিত হচ্ছে বা যে নিয়ন্ত্রণ করছে উভয় পক্ষই যাতে সহজে বুঝতে পারে। এখানে যাতে কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি না হয়, না বুঝে কোনো কাজ করতে গেলে কাজেরও ক্ষতি হবে, প্রতিষ্ঠানের ক্ষতি হবে এবং সেই কর্মীরও ক্ষতি হবে। হচ্ছে দ্রুততা। নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ একটি নীতি হচ্ছে কি, দ্রুততার নীতি। দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থাপনা কাজগুলো সম্পাদনের ক্ষেত্রে নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ নীতি হচ্ছে দ্রুততার নীতি। মানে দ্রুত গতিতে কাজ সম্পাদনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কারণ যেহেতু এখানে দায়িত্ব, প্রতিষ্ঠানের দায়িত্ব, কর্তৃত্ব এগুলো সব কিছু নির্ধারিত থাকে, সেই নির্ধারিত থাকার দরুন সেখানে নিয়ন্ত্রণ করা অধিক বেশি সহজ হয় এবং ভুল ত্রুটি থাকলে সংশোধনের ব্যবস্থা রয়েছে। তাহলে সেক্ষেত্রে কী হয়, দ্রুততা আনয়ন করা সম্ভব হয়। দ্রুত গতিতে সংশোধন করা যায়, কোনো ভুল হলে দ্রুত গতিতে কোনো কিছু প্রয়োজন হলে সেটা সমাধান খুঁজে পাওয়া যায়। বা দেখা যাচ্ছে পরিকল্পনার যদি কোনো ধরনের নিয়ন্ত্রণের ব্যবস্থার বিচ্যুতি ঘটে, সেই নিয়ন্ত্রণ ব্যবস্থার বিচ্যুতির কারণ উদ্ঘাটন করে সহজেই পদক্ষেপ গ্রহণ করা যায়। এই জন্য বলা হচ্ছে দ্রুততা নিতে অনেক বেশি দরকার, দ্রুত গতিতে। এখন ওই যে বলা হচ্ছে যে পরিকল্পনা থেকে নিয়ন্ত্রণের পূর্ব পর্যন্ত যে কাজগুলো রয়েছে, সে কাজগুলোর মধ্যে কোনো ধরনের ভুল ত্রুটি দেখা দিলে নিয়ন্ত্রণে এসে সেটা বের করে সংশোধনের ব্যবস্থা করা হয়। আর সেখানে যদি সংশোধনের ব্যবস্থা না করা থাকে, ভুলগুলো নিয়ে বসে থাকে, তাহলে কিন্তু প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ কৌশল বাস্তবায়িত হবে না, আর বাস্তবায়িত না হলে কিন্তু পূর্ববর্তী কাজগুলোই ব্যাহত হয়ে যায়। এই জন্য এটা দ্রুততার সহিত করা নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ নীতি বা আদর্শ, যে নিয়ন্ত্রণের মধ্যে এসে যে ভুলগুলো ধরা পড়েছে সেই ভুলগুলোর সাথে সাথে সংশোধনের ব্যবস্থা করে পদক্ষেপ গ্রহণ করা। তাহলে এটি কিন্তু একটা দ্রুততার কাজ। নমনীয়তা। নমনীয়তার সংজ্ঞাটা আমরা আগে শিখেছি, আবারও জেনে নিই। যে পরিবর্তিত পরিস্থিতির উপর ভিত্তি করে, বিষয়টা কি, পরিবর্তিত পরিস্থিতির উপর ভিত্তি করে বা সঙ্গতি রেখে কোনো কার্য সম্পাদন করাকে বলা হচ্ছে নমনীয়তা। যে পরিকল্পনা নেওয়া হয়েছে আজ থেকে 5 বছর আগে যে একটি ব্রিজ নির্মাণ করা হবে ঢাকা থেকে মাওয়া পর্যন্ত। এখন বর্তমানে এসে দেখা যাচ্ছে যে সেই ব্রিজ নির্মাণ করতে গেলে যেই টাকা 5 বছর পূর্বে 1 কোটি টাকা বাজেট দেওয়া হয়েছে সেটা এখন 5 কোটি টাকা লাগে। এখন অনেকে ভাবতে পারে কী ব্যাপার, 1 কোটি টাকার বাজেট 5 কোটি টাকা কেন হয়ে গেল? হ্যাঁ, এখানে এই সময়ের ব্যবধানের কারণে কি হচ্ছে, এখানে অর্থের পরিবর্তন ঘটছে, অর্থের মান কমে যাচ্ছে, শ্রমিকদের এবং আনুষ্ঠানিক যে যন্ত্রপাতি রয়েছে বা যে উপাদানগুলো রয়েছে এগুলোর খরচ বেড়ে যাচ্ছে। তাহলে এখানে কিন্তু অপ্রাসঙ্গিক বিষয়টা, যেগুলো আমাদের আগে প্রাসঙ্গিকভাবে চিন্তা করা হয়নি, সেই বিষয়গুলো কিন্তু এখানে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। যে মেনটেনেন্স খরচ, প্রতিষ্ঠানের শ্রমিকদের যে ভাতা রয়েছে বা শ্রমিকদের যে মজুরি রয়েছে, তারপর হচ্ছে প্রতিষ্ঠানের যে উপাদানের মাধ্যমে ব্রিজ নির্মাণ করা হবে সেগুলো মূল্যের পরিবর্তন ঘটছে। তাহলে এটা কি, এটা যদি বর্তমানে এসে সেই খরচ রেখে কাজ করা হয় তাহলে কিন্তু প্রতিষ্ঠান পরিচালিত হবে না, প্রতিষ্ঠানের যে ব্রিজ নির্মাণের লক্ষ্য সেটা বাস্তবায়িত হবে না। তাকে কি করতে হবে, পরিকল্পনার পরিবর্তন নিয়ে আসতে হবে, যে বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে পরিকল্পনাকে পুনরায় ঢেলে সাজাতে হবে, যেটাকে বলেছে নমনীয়তা নীতি। তাহলে ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নীতি হচ্ছে কি, নমনীয়তা নীতি। যে পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে পরিকল্পনা তৈরি করার নাম হচ্ছে কি, নমনীয়তা নীতি, বা ব্যবস্থা গ্রহণ করার নাম হচ্ছে নমনীয়তা নীতি। নমনীয় হতে হবে। দেখা যাচ্ছে যে যেই কাজটি
করা সম্ভব হয়নি, সেই কাজ যদি না করা যায় তাহলে এটার বিকল্প যেটা আছে সেটা নিতে হবে। একেবারে করতেই হবে, না করলে হবে না, এরকমের যাতে বিষয়টা না হয়, একটার বিপরীতে আরেকটা বিকল্প হিসেবে রাখা প্রয়োজন। আর নমনীয়তার ফলে কি হয়, প্রতিষ্ঠানে যে দেখা যাচ্ছে যার যে দায়িত্ব পড়েছে সে দায়িত্বে কোনো কারণে যদি সে পালনে ব্যর্থ হয় তাহলে তাকে নমনীয় করে চিন্তা ভাবনা করে অন্য কাজে তাকে দায়িত্ব প্রদান করা যেতে পারে। অথবা দায়িত্ববান ব্যক্তি কোনো কারণে যদি দায়িত্ব পালনে অক্ষম হয় তাহলে প্রশিক্ষণপ্রাপ্ত কোনো ব্যক্তির পরামর্শ নিতে পারে। তাহলে এটাকে বলা যায় কি, নমনীয়তা। মানে পরিবর্তিত পরিস্থিতির সাথে মিল রেখে সেই পরিস্থিতি মোকাবেলার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয় সেটাকে বলা হচ্ছে নমনীয়তার নীতি। ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের ক্ষেত্রে নমনীয়তার নীতি। তাহলে আমরা নীতিমালা এখানে 4টি যেটা শিখলাম, উপযুক্ততার নীতি, সরলতার নীতি, দ্রুততার নীতি এবং নমনীয়তার নীতি, এই কটা আমরা শিখলাম এখানে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে 5 নাম্বার, ভবিষ্যৎ দর্শনের নীতি। ভবিষ্যৎ কি, দর্শনের নীতি। তারপর হচ্ছে 6 হচ্ছে ব্যতিক্রমের নীতি, 7 হচ্ছে মিতব্যয়িতার নীতি এবং 8 হচ্ছে দক্ষতার নীতি। তাহলে আমরা চলে আসি ভবিষ্যৎ দর্শনের নীতি। তাহলে ভবিষ্যৎ দর্শনের নীতি বলতে বোঝাচ্ছে নিয়ন্ত্রণ হলো পরবর্তী পরিকল্পনা, নিয়ন্ত্রণ হচ্ছে কি পরবর্তী যে পরিকল্পনা নেওয়া হয়েছে সে পরবর্তী পরিকল্পনার একটি ভিত্তি। মানে পরিকল্পনা যেটা বাস্তবায়িত হলো সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়ে যাওয়ার পরে সেই পরিকল্পনার সর্বশেষ কাজ হচ্ছে নিয়ন্ত্রণ। তাহলে নিয়ন্ত্রণের মাধ্যমে কিন্তু বোঝা যায় যে পরবর্তী পরিকল্পনাটা কি হওয়া উচিত। কারণ পূর্ববর্তী পরিকল্পনার ভুল, পূর্ববর্তী পরিকল্পনার সেগুলোর সমাধান এবং পূর্ববর্তী পরিকল্পনার যে অভিজ্ঞতা সেগুলোকে কাজে লাগিয়ে কিন্তু পরবর্তী পরিকল্পনা তৈরি করা হয়। এই জন্য বলা হচ্ছে এটা ভবিষ্যতের দর্শন। ভবিষ্যতে পূর্ব থেকে এটা একটি দৃষ্টিপাতের মধ্যে নিয়ে আসা যায়, কল্পনার মধ্যে নিয়ে আসা যায় যে ভবিষ্যতে আমার এই ধরনের সমস্যা হতে পারে বা এই ধরনের সম্ভাবনা রয়েছে। তাহলে এটা কি, ভবিষ্যৎ ঠিক করার ক্ষেত্রে এটি একটি সঠিক দিক নির্দেশনা হিসেবে কাজ করে থাকে। এরপরে আমরা আসি 6 নাম্বার হচ্ছে ব্যতিক্রম। 6 নাম্বার কি, ব্যতিক্রমের নীতি। তাহলে নিয়ন্ত্রণ হচ্ছে ব্যতিক্রমের নীতি বলতে বোঝাচ্ছে কি, সম্পূর্ণ আলাদা একটা নীতি, সম্পূর্ণ আলাদা একটি নীতি। তার পরিকল্পনার মধ্যে রেখে পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে এটার বিচ্যুতি চিহ্নিত করা, সেই বিচ্যুতি চিহ্নিত করে সেগুলোর ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে আমরা কি করতে পারি, ব্যতিক্রমের নীতি বাস্তবায়ন করতে পারি। কারণ দেখা যাচ্ছে যে নিয়ন্ত্রণ কি করে থাকে, পরিকল্পনার যে কাজগুলো রয়েছে সে কাজগুলো যাচাই বাছাই করে পরবর্তীতে পরিকল্পনার সংগঠন, নির্দেশনা, সমন্বয় সাধন এবং প্রেষণা এবং নিয়ন্ত্রণ, এই যে কাজগুলো রয়েছে এখানে সর্বশেষ কাজ কি, নিয়ন্ত্রণ। তাহলে নিয়ন্ত্রণের পূর্ববর্তী কাজগুলো তারা যাচাই বাছাই করতে পারে। আবার বিচ্যুতি থাকলে সেই বিচ্যুতির ফলাফল কেন অর্জিত হয়নি, বাধ্য সমানের সাথে বিচ্যুতির পরিমাণ নির্ণয় করে সেগুলোর ভুল ত্রুটি বের করার সাথে সাথে সেগুলোর সমাধানমূলক ব্যবস্থা গ্রহণ করা এবং ভবিষ্যতে যাতে না হয় সেই পদক্ষেপ গ্রহণ করা। তাহলে এটা কি, একটা ব্যতিক্রমের নীতি। ব্যতিক্রমের নীতি মাধ্যমে কি হয়, এখানে কর্মপন্থাগুলো চিহ্নিত করে সেই কর্মপন্থার বিপরীতে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো বের করে সমাধানের চেষ্টা করা। 7 নম্বর আমরা পাচ্ছি মিতব্যয়িতা। মিতব্যয়িতা বলতে বোঝাচ্ছে কি, মিতব্যয়িতা বলতে বোঝাচ্ছে যে এখানে অধিক খরচও নয় আবার কম খরচও নয়, প্রয়োজন যতটুকু প্রয়োজন ততটুকুই খরচ করা, যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করা, যতটুকু প্রয়োজন ততটুকুই নেয়া, ততটুকুই পদক্ষেপ গ্রহণ করা, এটা হচ্ছে মিতব্যয়িতার নীতি। তাহলে এই মিতব্যয়িতার নীতির মাধ্যমে কি করা যায়, প্রতিষ্ঠানে যে সঠিকতা যাচাই করা সহজ হয়, যে কতটুকু দরকার, বিচ্যুতি যেই পরিমাণ বিচ্যুতি হয়েছে ঠিক সেই পরিমাণ কাজ করা, এর কমও না এর বেশিও না। তাহলে কি হবে, মিতব্যয়িতা অর্জন করা সম্ভব হবে, প্রতিষ্ঠানের ব্যয় ভার লাঘব হবে, প্রতিষ্ঠানের যে স্বেচ্ছাচারিতা সেটাও হ্রাস পাবে। কারণ প্রতিষ্ঠানে কর্মরত কর্মী বাহিনী অনেক সময় মনে করে যে 10 টাকার জায়গায় 15 টাকা খরচ করলেই কি, তাহলে এই যে তাদের স্বেচ্ছাচারী মনোভাব এটাও নিয়ন্ত্রণ করা সহজ হয়। তারপর হচ্ছে বিচ্যুতির যে প্রকৃত কারণ, বিচ্যুতির কর্মফল,
তারপর হচ্ছে এই কর্মফলের উপর ভিত্তি করে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পন্থা নির্ধারণ, এগুলো কিন্তু মিতব্যয়িতার মাধ্যমে সম্ভব হয়। কারণ আগেও বলা হয়েছে যে যে নিয়ন্ত্রণের মাধ্যমে কাজটি সম্পন্ন হয় সেই নিয়ন্ত্রণের উপর ভিত্তি করেই পরবর্তী পরিকল্পনা তৈরি করা হয়। তাহলে এটা কি পরবর্তী পরিকল্পনার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নিয়ন্ত্রণের যে একটি নীতি রয়েছে মিতব্যয়িতা, এই মিতব্যয়িতার নীতি কি করে পরবর্তী পরিকল্পনার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কারণ পরবর্তী পরিকল্পনার ক্ষেত্রে এই মিতব্যয়িতার নীতিগুলো তারা অনুসরণ করতে পারে যে এই খাতে মিতব্যয়ী মানে সঠিক ব্যয় নির্ধারণের কারণে, সঠিক ব্যয় করার কারণে, মানে কমও না বেশিও না, যেটা প্রয়োজন যতটুকু প্রয়োজন ততটুকুই করা, এটাকে বলা হচ্ছে মিতব্যয়িতা। এই মিতব্যয়িতার কারণে প্রতিষ্ঠান তার লক্ষ্য অর্জনে সক্ষম হয়েছে, অথবা এই মিতব্যয়িতার কারণে প্রতিষ্ঠান তার যে সমস্যাগুলো ছিল সেগুলো দূরীভূত করতে সক্ষম হয়েছে। তাহলে এই বিষয়গুলো কি করে পরবর্তী পরিকল্পনা তৈরির ক্ষেত্রে অনেক বেশি ভূমিকা পালন করে থাকে। এবং অধিক ব্যয় সাপেক্ষ যদি হয়, অধিক যদি নিয়ন্ত্রণ কৌশল আরোপের ক্ষেত্রে প্রতিষ্ঠানের ব্যয় বেড়ে যায়, তাহলে সেটা কিন্তু প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর। এই জন্য মিতব্যয়িতা অর্জন করা অনেক বেশি জরুরি, যেটা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ একটি নীতিমালা বা আদর্শ। সর্বশেষ পাচ্ছি হচ্ছে আমরা দক্ষতা। তাহলে নিয়ন্ত্রণ কি করে থাকে, নিয়ন্ত্রণ কি করতে পারে, দক্ষতার সহিত সবকিছু নিজের আয়ত্তের মধ্যে রাখতে পারে। যেমন দক্ষতার প্রতিষ্ঠানে আমি যদি একটি কম্পিউটার পরিচালনা করি, তাহলে কম্পিউটার পরিচালনার ক্ষেত্রে যদি আমার অভিজ্ঞতা না থাকে বা আমি কোনো কাজের সম্পর্কে কোনো ধারণা না থাকে, তাহলে কিন্তু কম্পিউটার পরিচালনা করতে পারবো না। এবং না পারার কারণে আমি বলবো যে না, কম্পিউটার পরিচালনা করা অনেক বেশি কঠিন কাজ, বা পরিকল্পনা যদি আমার সঠিক না থাকে, তাহলে আমি কি করতে পারি, এই পরিকল্পনার যে কাজগুলো রয়েছে সে পরিকল্পনার কাজ বাস্তবায়নের জন্য আমি নিজেকে কম্পিউটার পরিচালনায় দক্ষ করতে পারি। যে আমাকে কম্পিউটারে এই কাজগুলো জানতে হবে, এই কাজগুলো জানার ফলে কি হবে, প্রতিষ্ঠানের যে নিয়ন্ত্রণ কৌশল সেটা সম্পর্কে আমি জানতে পারবো। কারণ কম্পিউটারের মাধ্যমে বসেই আমি প্রতিষ্ঠানের যে নিয়ন্ত্রণগুলো রয়েছে সেই নিয়ন্ত্রণ করতে পারি, সশরীরে সেখানে উপস্থিত সবসময় না থাকলেও চলে। তাহলে এটা কি একটা দক্ষতার নীতি। দক্ষতার নীতি যার যত বেশি থাকবে সে কিন্তু তত বেশি প্রতিষ্ঠানের কাজগুলো কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে। সশরীরে সবসময় উপস্থিত থাকতে হবে সেরকমের না, যেমন বর্তমানে সিসি ক্যামেরার মাধ্যমে প্রতিষ্ঠানের কর্মীদের নিয়ন্ত্রণ করা হয়। আবার দেখা যাচ্ছে হঠাৎ পরিদর্শন করে প্রতিষ্ঠানে কর্মী বাহিনীদের মধ্যে একটা আতঙ্ক, যে কোনো সময় বস চলে আসতে পারে, প্রতিষ্ঠানের পরিদর্শনে আসতে পারে, কোনো খোঁজ খবর ছাড়াই প্রতিষ্ঠানে সরাসরি যে কোনো প্রতিষ্ঠানে মালিক চলে আসে। তাহলে এই যে একটা আতঙ্ক থাকে তাদের মধ্যে, কিন্তু এটা একটা নিয়ন্ত্রণের একটা বিরাট বড় ভূমিকা পালন করে থাকে। কর্মীদের সহজে নিয়ন্ত্রণ করা যায়, কর্মীরা ভাবে যে না, কাজে ফাঁকি দেওয়া যাবে না, যে কোনো সময় মালিক পক্ষ চলে আসতে পারে। তাহলে এর ফলে কি হবে, নানা ধরনের যে সমস্যা সেগুলো তো সংগঠিত হওয়ার সম্ভাবনা কম থাকবে, প্রতিষ্ঠানের যে মিতব্যয়িতা সেটাও কমে যাবে, কারণ এখানে যে অধিক ব্যয় করা সেই প্রবণতাও তাদের মধ্যে থাকবে না। এবং পরিকল্পনা সঠিকভাবে যেটা নেওয়া আছে সেই পরিকল্পনা যেটা রয়েছে সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সঠিকভাবে কাজ করা সম্ভব হয়। মোট কথা, একটি দক্ষ কর্মী বাহিনী বা একজন দক্ষ কর্মকর্তা বা একটি দক্ষ নিয়ন্ত্রণ কৌশল প্রতিষ্ঠানের যে নিয়ন্ত্রণ সেই নিয়ন্ত্রণ কার্যকে আরও বেশি সহায়তা করতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নিয়ন্ত্রণের নীতিমালা বা আদর্শ সমূহ পড়লাম, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা পড়াটা মনোযোগ সহকারে শুনেছো, আর এই পড়াটা অবশ্যই তোমরা লেকচারের সাথে সাথে তোমরা অবশ্যই বইয়ে দেখে নিবে। আশা করি তোমাদের পড়াটা ভালো লেগেছে। তাহলে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো।